একজন রুট জেনারেল নিজের প্রেমিকার উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বিয়ে করে, কিন্তু এরপরে তাকে প্যালেসের দাসী বানিয়ে রেখে দেয় আর তাকে অনেক বেশি অত্যাচার করতে শুরু করে। কারণ একটিই ছিল, মেয়েটি তাকে 3 বছর আগে ধোঁকা দিয়েছে। আর যেটারই রিভেঞ্জ নেওয়ার জন্য এখন রুট জেনারেল মেয়েটিকে প্রতিদিন অনেক বেশি অত্যাচার করে। মেয়েটিও ছেলেটিকে কোনো কিছুই বলতে পারতো না, কিন্তু বারবার ছেলেটির কাছ থেকে ডিভোর্স চাইতে থাকে, কিন্তু ছেলেটি ওকে একদমই ডিভোর্স দিত না আর ওকে অত্যাচার করেই যেত। এরপরে হঠাৎ করে একদিন জেনারেল জানতে পারে তার ওয়াইফের অনেক বড় একটি রোগ হয়েছে, সে আর কিছুদিনই এই পৃথিবীতে রয়েছে। আর এই কথাটি জানার পর জেনারেল মেয়েটির জন্য অনেক বেশি পাগল হয়ে যায়, মেয়েটিকে যে কোনো উপায়ে সুস্থ করে তুলতে চায়। আর শেষ পর্যন্ত সে কি মেয়েটিকে সুস্থ করে তুলতে পেরেছিল তা আমরা এই সুন্দর ড্রামাতেই দেখতে পারবো। আর তোমরা যারা যারা এই ড্রামাটার প্রথম পার্ট দেখোনি তারা আগে গিয়ে প্রথম পার্টটি দেখে আসো, নয়তো কিছুই বুঝতে পারবে না। আর যারা যারা প্রথম পার্টটি দেখেছো তারা এখান থেকে দেখলে বুঝতে পারবে। আর আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, তাই তোমরা সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো আর কথা না বলে আমরা ড্রামাটি দেখে আসি। প্রথম পার্টে শেষে দেখেছিলাম যে এখানে জ্যান বলছিল, আমি কিছুতেই আমাস আর জেড তাদের দুজনকে আবারও এক হতে দেব না। আর এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকও দেখানো হয়। বিয়ের একদিন আগে আমাস এসেছিল জ্যানের সাথে দেখা করতে, জ্যানকে ওর বিয়ের কার্ড দেয় আর জ্যানকে বলে আমার কাল বিয়ে আর আমি বিয়ে করতে চলেছি। যে এটা শোনার পর জ্যান বলে তাহলে আমার সিস্টার কি হতে চলেছে? আমাস বলে জেড, কারণ আমি ওকে ভালোবাসি আর জেড হচ্ছে এই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে। এইটা শোনার পর জ্যান অনেক বেশি রেগে যায়, যার কারণে এখানে ও তখন আমাসকে বলে তুমি কি এখন কিছুক্ষণের জন্য আমার কাছে থাকতে পারবে? আমি অনেকটাই বেশি অসুস্থ। আমাস বলে তুমি ডক্টর দেখিয়ে নাও, কারণ আমাকে ওখানে যেতে হবে আর আমি যদি এখানে থাকি তাহলে আমার লেট হয়ে যাবে, আমি বিয়েতে লেট করতে চাচ্ছি না। আমাস এখান থেকে চলে যায়। তখন জ্যান উঠে পড়ে আর এখানে নিজের দাসীকে বলে তুমি এমন কিছু করো যাতে করে আমাস ওর বিয়েতে না যেতে পারে। আমি তো বলবো তুমি গার্ড পাঠিয়ে আমাসকে কিডন্যাপ করিয়ে নাও, তাহলে আমাসের বিয়ে হবে না। আর ওই বিয়ের জায়গায় তুমি 2টি মুরগি পাঠিয়ে দেবে যাদের সাথে বিয়ে হবে জ্যানের, তাহলে জ্যান অনেকটাই বেশি অপমানিত হবে। আর জ্যান এইসব কিছু প্ল্যান করে দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করিয়ে দিয়েছে। এখন আবার দেখানো হয় জ্যানকে। জ্যান এখানে বলে দরকার পড়লে আমি আবারও আগের মতন কাজ করব, এরপরও তাদের দুজনকে একে অপরের কাছ থেকে দূরে রাখবো, কারণ আমার শুধুমাত্র আমার। অন্যদিকে আমসকে দেখানো হয় ডক্টরের কাছে চলে আসে আর ডক্টরকে জিজ্ঞাসা করে জেডের কি হয়েছে, জেড এখন সুস্থ রয়েছে? এখানে ডক্টর আমসকে মিথ্যে কথা বলে, জেড একদমই সুস্থ রয়েছে। জেড একটু দুর্বল ছিল তাই অসুস্থ হয়ে পড়েছিল। আসলে জেডই ডক্টরকে বলে দিয়েছে যেন আমসকে মিথ্যে কথা বলে, তার রোগের কথা যেন আমসকে না জানায়, তাই এখানে ডক্টর মিথ্যে কথা বলে দেয়। আমস এখানে ডক্টরের কথাগুলো শোনার পর বিশ্বাস করে নেয় আর ভেবে নেয় যে শুধুমাত্র জেড একটু অসুস্থ হয়ে পড়েছিল, জেডে সেরকম বড় কোনো রোগ হয়নি। ডক্টর বলে জেড ভিতরে রয়েছে নিজের দাসীর সাথে আর এখন ঘুমিয়ে রয়েছে। আমাস তখন বাইরে থেকে জেডকে দেখতে থাকে আর তখনই ওর মনে পড়ে যায় একটু আগে জেড বলেছিল আমসকে একজন যাকে সবাই ইউজ করতে পারে। এই কথা মনে পড়ার পর আমজ আর একদমই ভিতরে যায় না, ও বাহির থেকে এখানে তখন দেখতে শুরু করে জেডকে। ভিতরে জেডের দাসী জেডকে জিজ্ঞাসা করে আপনি এমনটি কেন করেছেন, আপনি কেন এখানে মিথ্যে কথা বলতে বলেছেন ডক্টরকে? আপনার কি মনে হয় এখানে জেনারেল আপনাকে দেখতে আসবে? আমার তো এমন মনে হয় না। তখন জেড মনে করে যে আমজ ওকে বলেছিল আমার সারা জীবন জেডকে নিজের সাথে রেখে দেবে। এইটা মনে করার পর জেড দাসীকে বলে আমার মনে হয় আমজ এখনো আমাকে লাইক করে, আর এই কারণে আমি ডক্টরকে বলেছি মিথ্যে কথা বলতে, যাতে করে ও এখানে আসার পরও সত্যিটা না জানতে পারে। আর বাইরে তখন ডক্টরকে আমজ বলে আমি যে এখানে এসেছিলাম জেডকে দেখার জন্য, এই কথাটি জেডকে বলবেন না। তখন ডক্টর ভিতরে চলে আসে আর এখানে জেডের মাথার ভিতর থেকে অনেকগুলো নিডেল বের করে, আর এরপরে তো এখানে বলছিল যে এখন তুমি সুস্থ হয়ে যাবে। এখানে দাসী আর জেডের কথা ডক্টর শুনতে পায়, যার কারণে ডক্টর এখানে মনে মনে বলতে থাকে তোমরা দুজনেই সেম, একে অপরের কথা কাউকেই বলতে চাও না। বাইরে আমরা একজন গার্ডকে দেখতে পাই, এখানে আমাসকে বলে আপনি কেন ডক্টরকে বলেছেন আপনি যে এখানে এসেছিলেন জেডকে দেখতে, এই কথাটি জেডকে না বলতে? আমাস বলে কারণ এখন আমি আর ওকে এইসব কিছু বলতে চাচ্ছি না, ও আমার কাছ থেকে ডিভোর্স নেবে, তাই কাল আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। এরপরে গার্ডকে এটাও বলে তুমি খোঁজ নাও যে ও কিরকম মেডিসিনগুলো নিয়ে থাকে আর ওই সব কিছু জড়ো করতে শুরু করো, আর ওর জন্য অনেক বেশি করে ক্যান্ডিও কিনে নিয়ে এসো, কারণ ও যখন আমাকে ডিভোর্স দেবে তখন তো আর এইসব মেডিসিনগুলো অ্যাফোর্ড করতে পারবে না, তাই আমি চাই এইসব মেডিসিন আর ক্যান্ডি ওকে আমি দেবো।
এইসব শোনার পর গার্ড বলে, তাহলে আমি ভিতরে যাচ্ছি আর আপনি ওকে যত বেশি টাকা দিয়েছেন ওই সব কিছু ফিরিয়ে নিয়ে আসবো। এতে আমজ বলে, তোমার টাকা ফিরিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই, তোমাকে শুধু আমি যেইটুকু করতে বলেছি ওইটুকুই করো। এখানে তখন গার্ড বলে আমাজকে, তাহলে আপনি কেন এখানে জেটকে বলছেন না বিয়ের দিন আপনার সাথে কি হয়েছিল? আপনি ওনাকে সবকিছু বলুন, হতে পারে উনি আপনাকে ডিভোর্স দেবে না আর আপনি কোনো কিছু বলছেন না, এই কারণে আপনার কাছ থেকে চলে যেতে চাচ্ছে। আমাজ বলে, ওকে আমি অনেক বেশি এক্সপ্লেন করার চেষ্টা করেছি কিন্তু আমার কোনো কথা শুনতে রাজি না, কারণ এখান থেকে চলে যেতে চাই। আর আমজ তখন ওই দিনের কথা মনে করে। আমজ যখন বিয়ের জায়গায় যাচ্ছিল তখন অনেক গার্ড চলে আসে আমজকে মারার জন্য। আমজ ওদের সবার সাথে ফাইট করতে করতে অনেকটাই বেশি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর পরের দিন যখন বিয়ের জায়গায় চলে আসে এখানে কাউকেই দেখতে পায় না, এমনকি এখানে জেডও ছিল না। তখন আমজ ওখানে থাকা একটি ছেলেকে জিজ্ঞাসা করে যে এখান থেকে জেড কোথায় গিয়েছে। ওই ছেলেটি বলে, এখান থেকে তো জেড চলে গিয়েছে কিন্তু আমাকে বলে গিয়েছে আমি যেন আপনাকে বলে দেই, আপনি অনেকটাই বেশি লেট করে চলে এসেছেন আর দুজনের ভিতরে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তাই আমরা দুজনে আর কখনোই এক হতে পারবো না। আর আমজ এইসব কিছু শোনার পর অনেক বেশি হার্ড হয় আর বলছিল, তাহলে তুমি আমাকে দ্বিতীয়বারও ধোঁকা দিয়েছো, কিন্তু তুমি এখান থেকে কোথায় চলে যাবে? আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর গার্ডদেরকে বলেছিল জেডকে খুঁজে নিয়ে আসতে। জেডকে আবারও তার কাছে নিয়ে আসে আর এরপরে ও জেডকে বিয়ে করেছিল। আমাজ বলে, আমি এইসব কিছু জেডকে বলতে চেয়েছিলাম কিন্তু জেড আমার কোনো কথা শুনতে রাজি না, জেড তো শুধুমাত্র এখান থেকে চলে যেতে চায়। গার্ড বলে, কিন্তু আমার মনে হয় জেডও আপনাকে ভালোবাসে, তাই আপনার উচিত জেডকে আরো একবার সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলার। হতে পারে এই সব কিছু শোনার পর জেড আর আপনাকে ডিভোর্স দিতে চাইবে না, আপনার সাথেই থাকবে। আমাজও তখন ঠিক করে ও জেডকে সব কথা আবারও বলবে। আর পরের দিনই ও জেডের কথা জিজ্ঞাসা করে কিন্তু জানতে পারে জেড তো তার এখানেই নেই, জেড এখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে আমরা জেডকে দেখতে পাই, জেড একটি খাঁচার ভিতরে বন্দি ছিল আর তাকে বন্দি করেছে তারই প্রথম হাজবেন্ড, যে ফোর্থ জেনারেল। এখানে বলতে থাকে যে তুমি কি ভেবেছো আমার কাছ থেকে পালিয়ে যাবে? এটা কিছুতেই হবে না, তুমি আবারও আমার সাথে আমার প্যালেসে ফিরে যাবে। জেড বলে, তুমি আমার হাজবেন্ডকে চেনো না, আমার হাজবেন্ড যদি জানতে পারে তুমি আমাকে বন্দি করে রেখেছো তাহলে তোমাকে মেরে ফেলবে। কিন্তু এখানে তো ফোর্থ জেনারেল ওর কোনো কথাই শোনে না আর বলে, তুমি কি জানো তুমি এখনো কাগজপত্রে আমার ওয়াইফ রয়েছো, তাই তুমি আমার সাথে আমার প্যালেসেই যাবে আর তুমি যদি মারাও যাও তাহলে তোমার কবরটা আমার প্যালেসেই থাকবে। আর এখানে জেডকে এটাও বলে, সত্যি কথা বলতে তুমি চলে যাওয়ার পর আমি আরো অনেকগুলো বিয়ে করেছি কিন্তু কারোর সাথে সেরকম ফিলিংসটা আসেনি যেটা আমি তোমার সাথে পেয়েছি, তাই আমি চাই তুমি আবারও আমার সাথে ফিরে চলো। এবার আমি অনেক ভালোভাবে তোমার দেখাশোনা করব যাতে করে আর ওখান থেকে পালিয়ে যেতে না পারো। এখানে জেড বলে, তুমি তোমার এইসব কথা বলা বন্ধ করো, আমি তোমার সাথে ফিরে যাব না। আর আমার হাজবেন্ড আমার যদি জানতে পারে তুমি আমার সাথে এইসব কিছু করছো, আমাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছ, তাহলে কিন্তু তোমাকে আমাজ মেরে ফেলবে। আমাজের কথা জানার পর ফোর্থ জেনারেল একটু ভয় পেয়ে যায় আর ভাবে সত্যি যদি এর হাজবেন্ড আমাজ হয় তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এরপর এখানে জেডকে বলে, আমি কেন বিশ্বাস করব তোমার হাজবেন্ড আমাজ, কারণ আমাজের মতন একটি ছেলে তোমাকে কেনই বা বিয়ে করবে? আর সত্যি যদি তোমাকে বিয়ে করে থাকে তাহলে তুমি এখানে আমাজকে একটি লেটার লেখো যাতে করে আমাজ তোমাকে এখান থেকে এসে নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, লেটারের ভিতরে কিন্তু তুমি আমার নাম একদমই লিখবে না, তুমি এখানে অন্য কোনো ভাবে আসতে বলবে আমাজকে। যদি এখানে সত্যি আমাজ চলে আসে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। জেড বলে, তুমি আমাকে নিয়ে গিয়ে কি করবে, কারণ এমনি তো আমি কিছুদিন পর মারা যাব। ফোর্থ জেনারেল বলে, তুমি যদি মারাই যাও তাহলে তো আমার উচিত তোমার সাথে আরো ভালোভাবে এনজয় করা। জেড তখন আমাদের জন্য একটি লেটার লেখে আর ওটা ফোর্থ জেনারেলের কাছে দিয়ে দেয়। ফোর্থ জেনারেল নিজের দাসীদেরকে দিয়ে এটা পাঠিয়ে দেয় প্যালেসে, কিন্তু প্যালেসে এটা জ্যান পেয়ে যায়। আর জ্যান যখন এখানে এই লেটারটি দেখতে পায় তখন ও একটি প্ল্যান বানায় আর বলে, এটা তো কিছুতেই আমাজ দেখতে পারবে না, আর নিজেই অন্য আরেকটি লেটার এখানে পাঠিয়ে দেয় দাসের হাতে। যেটা পাওয়ার পর ফোর্থ জেনারেল অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু ও যখন লেটারটি ওপেন করে দেখে তখন তো এটা দেখতে পায় যে ডিভোর্স পেপার, যার কারণে এখানে জেডকে বলে, দেখো আমাজ তোমাকে এতই বেশি ভালোবাসে যে এই লেটার পাওয়ার পর তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, এখন তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি এখান থেকে আবারও আমার সাথে আমার প্যালেসে ফিরে যাবে। আর আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাজ তোমাকে একদমই পছন্দ করে না। এই সবকিছু দেখার পর এখানে তো জেড মনে মনে বলতে থাকে, আমি ভেবেছিলাম আমাজ আমাকে ভালোবাসে, কিন্তু আজ প্রমাণ করে দিল আমাকে ভালোবাসে না, কারণ আমি লেটারে লিখেছিলাম আমি অনেক বেশি বিপদে রয়েছি। এরপরও এখানে আমাকে বাঁচানোর জন্য না এসে বরং ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে।
জেড বলে, আমি কিছুতেই তোমার সাথে এখান থেকে যাব না, তুমি আমাকে এখান থেকে বের করো, আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু ফোর্থ জেনারেল বলে, তুমি কোথাও যেতে পারবে না, তুমি আমার সাথেই যাবে। আর তুমি যদি যেতে মানা করো তাহলে আমি তোমাকে অনেক বেশি অত্যাচার করব। জেড তখন কান্না করতে শুরু করে আর বলে, আমি তোমাদের সবার কি ক্ষতি করেছিলাম, তোমরা সবাই কেন আমার সাথে এত বেশি বাজে ব্যবহার করো? এখানে ও ভাবে তোমরা সবাই আমাকে অত্যাচার করবে, আর এর কাছ থেকে আমি শুধুমাত্র মুক্তি পেতে পারবো যখন আমি নিজেকে নিজে শেষ করে দেব। যার কারণে ও নিজের একটি হেয়ার পিন বের করে নেয় আর ওইটা দিয়ে নিজেকে আঘাত করতে থাকে। তখনই এখানে চলে আসে আমাজ, আর আমাজ এখানে আসার পরই বলে, কার এত বড় সাহস হয়েছে যে আমার ওমেনকে টাচ করে। আমজকে এখানে দেখার পর জেড অনেক বেশি খুশি হয়ে যায়। আমজ জেডকে কোলে উঠিয়ে নেয়। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গার্ড এসে আমজকে বলে, আজ কি আপনি সব সত্যি কথা বলে দেবেন জেডকে? আমজ বলে, এতদিন আমি জেডকে সত্যি কথা বলতে পারিনি, কিন্তু আজকে আমাদের দুজনের ডিভোর্স হয়ে যাবে, আর আজকেই আমি সব সত্যি কথা বলে দেব জেডকে, এরপরে তো আমরা দুজনে আলাদা হয়ে যাব। আর এখানে ও জানতে পারে জেড প্যালেসে নেই, তাই জেডের উপর অনেক রেগে যায় আর ওখানে থাকা একটি বালিশও ছুঁড়ে ফেলে দেয়, আর যার নিচ থেকে অনেকগুলো ক্যান্ডি পড়ে যায়। এই ক্যান্ডিগুলো দেখার পর আমজ অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, যদি জেড আমাকে ভালোই না বাসে তাহলে এই ক্যান্ডিগুলো ও নিজের কাছে যত্ন করে কেন রেখে দিয়েছে? গার্ড বলে, এই ক্যান্ডিগুলো যেহেতু জেড যত্ন করে রেখে দিয়েছে এর মানে জেডও আপনাকে ভালোবাসে। এখন আবার ফোর জেনারেলকে দেখানো হয়, যাকে তো এখানে ধরে নিয়ে এসেছিল আমাজ, আর জিজ্ঞাসা করতে থাকে, তুমি কেন জেডকে এরকম ভাবে খাঁচার ভিতরে বন্দি করে রেখেছিলে? তুমি আসলে জেডের সাথে কি করতে চাচ্ছ? আর তুমি তো জেডের প্রথম হাজবেন্ড, তোমার কারণে কি জেড আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে চাচ্ছে? এই সব কিছু জানার পর জেনারেল এটা ভালো করে বুঝতে পারে আমাজ কিডন্যাপিং এর সম্পর্কে কোনো কিছুই জানে না, আর এখানে এই কারণে তখন সব দোষ দিতে থাকেন জেডের উপরে, যে জেডই আমাকে বলেছে ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ জেড আপনার এই প্যালেসে থাকতে চায় না, তাই তো ওকে আমি এখান থেকে নেওয়ার জন্য এসেছি, নয়তো আমি কখনোই আসতাম না। এখানে জেডের নামে অনেক বাজে বাজে কথা বলে। আমজ ওকে জিজ্ঞাসা করে, যদি এমনটি হয় তাহলে তুমি জেডকে কেন খাঁচার ভিতরে বন্দি করে রেখেছিলে? তখন জেনারেল বলে, কারণ জেডের এমনটি পছন্দ, ও আমাকে বলেছিল ওকে অত্যাচার করতে, যেটা আমার একদমই পছন্দ না, কিন্তু এরপরও ওর বলার কারণে বাধ্য হয়ে ওকে আমি খাঁচার ভিতরে বন্দি করেছি। আর আমার মনে হয় ছোটবেলা থেকে ও এরকম ভাবেই বড় হয়েছে, যার কারণেই তো ওর এইসব অত্যাচার অনেক বেশি পছন্দ, আর আমি বাধ্য হয়ে ওকে খাঁচার ভিতরে বন্দি করেছি। আমি কোনো মিথ্যে কথা বলছি না, আসলে ওই মেয়েটি এরকম। জেনারেলের কথাগুলো শোনার পর এখানে আমজ ওর উপরে অনেক বেশি রেগে যায়, আর তখন গার্ডদেরকে অর্ডার করে এই জেনারেলকে বন্দি করার জন্য, সাথে এটাও বলে এ যে মুখ দিয়ে এত বেশি মিথ্যে কথা বলেছে তার ওই জিভটা কেটে ফেলে দেওয়ার জন্য। এরপর আমজ রেগে চলে আসে এখানে জেডের কাছে। জেড আমজকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায় আর আমজকে বলে, আমার তোমাকে কিছু বলার রয়েছে, কিন্তু আমজ তো ওর কোনো কথাই শোনে না, ওকে বেড়ে নিয়ে আসে আর ওকে বলে, আমি জানতে পেরেছি তোমার এইসব কিছু অনেক বেশি পছন্দ, তাই আজ থেকে আমিও তোমার সাথে এইসব কিছুই করব, যেই সব কিছু তোমার পছন্দ। আর এখানে ও তখন অনেকটাই বেশি হার্ট করতে থাকে জেডকে, আর জেডকে অনেক বেশি কিস করতে শুরু করে। জেড ওকে বলে, তুমি এইসব কিছু কি করছো? আমজ বলে, আমার সামনে একদম ইনোসেন্ট সাজার কোনো দরকার নেই, আমি তোমার সব সত্যিটা জানতে পেরেছি। জেড তখন আমাজকে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম যে আমিও তোমাকে ভালোবাসি। আমাজ বলে, তোমার এইসব কথা আমি পরে শুনবো। এখানে ও জোর করে কিস করতে শুরু করে তখন জেডকে, যার কারণে জেড ওর লিপসে বাইট করে দেয়। তখন জেডের শরীরটা খারাপ হয়ে যায় আর জেডের মুখের ভিতর থেকে ব্লাড পড়তে শুরু করে, কিন্তু জেড এটা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলে। এরপরে আমাজকে বলে, আমি আমার কথা তোমাকে বলে দিয়েছি, কিন্তু আমরা দুজনে সত্যি আর কখনোই একসাথে থাকতে পারবো না, তাই তুমি আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও, যাতে করে আমি এই জায়গা থেকে চলে যেতে পারি আর তোমার কাছ থেকেও দূরে যেতে পারি। কিন্তু আমজ তো রেগে বলে, আমি তোমাকে ডিভোর্স দেবো না, আর তুমি কখনোই এখান থেকে যেতেও পারবে না, তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে, ইভেন তুমি আজ থেকে এই রুমের ভিতরেই বন্দি থাকবে, তোমাকে আমি এই রুমের ভিতরেই বন্দি করে রাখবো, এখান থেকেও বাইরে যেতে দেবো না। জেড বলে, এমনটি করো না, আমার ঔষধের প্রয়োজন রয়েছে, আমাকে এখান থেকে বাইরে যেতে দাও। কিন্তু আমজ তো ওর কোনো কথাই শোনে না আর বলে, আমি যখন বলেছি তুমি এখানে থাকবে তখন এখানেই থাকবে, আর গার্ডদেরকে অর্ডার দেয় যেন জেড এখান থেকে বাইরে না যেতে পারে। এরপরে আমজ ওখান থেকে জ্যানের কাছে আসে। এখানে জ্যান আমজকে জিজ্ঞাসা করে, আজকাল জেনের জন্য তুমি অনেকটাই বেশি চিন্তিত আর অনেক বেশি টায়ার্ড থাকো, আর এখানে ওকে তখন কিছু খেতে দেয়, যেটা খাওয়ার পর দেখা যায় আমজের নেশা হতে শুরু করে, আর এখানে ও জ্যানের জায়গায় জেডকে দেখতে পায়। আর এখানে জ্যানকে তখন জেডি ভেবে নেয়, যার কারণে ও জ্যানকে কিস করতে নিচ্ছিল, তখনই ভিতরে চলে আসে জেডের মেড।
আমাজ তখন নিজেকে আবারও স্বাভাবিক করার জন্য নিজেকেই হার্ট করতে থাকে। জেডের দাসী আমাজকে বলে, আমাকে ওই রুমের ভিতরে যেতে দিন, কারণ আমি বুঝতে পেরেছি এখন জেডের মেডিসিনের প্রয়োজন রয়েছে, আর জেড যদি মেডিসিন না পায় তাহলে ও মারা যাবে। জ্যান বলে, তুমি এর কথা একদম বিশ্বাস করো না, এরা সবাই মিথ্যে কথা বলে। দাসী বলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, জেডের এখন মেডিসিনের প্রয়োজন রয়েছে। এখানে আমাজ বলে, আমি ভালো করেই জানি তোমরা দুজনেই অ্যাক্টিং করছো, আর জেড তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারে। দাসী বলে, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এখানে থাকা এই লেটারগুলো আপনি দেখতে পারেন। আর এখানে থাকা ওই লেটারগুলো তখন দাসী দিচ্ছিল আমাজকে। আমাজও যখন এই লেটারগুলো পড়তে নেবে, কিন্তু তখন এখানে চলে আসে বডিগার্ড আর আমাজকে বলে, আপনাকে আমার সাথে এখন বাইরে যেতে হবে। যার কারণে আমাজ তো ওর সাথে চলে যায়, আর এই সুযোগে জ্যান ওই লেটারগুলো নিয়ে পুড়িয়ে ফেলে, যাতে করে আমাজ আর এইগুলো দেখতে না পায়। গার্ড বাইরে আমাজকে জেডের মেডিসিনের কিছু রিপোর্ট দেখায়, আর এইসব কিছু না দেখেই তখন আমাজ তো ওটা ফেলে দেয় আর বলে যে আমি অনেক দেখে নিয়েছি, আর দেখতে পারবো না, আর আমি তোমাকে অর্ডার করছি ফোর্থ জেনারেলকে মেরে ফেলার। আর এরপরে এটাও বলে যে এই প্যালেসের দাসী বানিয়ে রাখবে এখন থেকে জেডকে, আর জেড যদি এখানে দাসী হতে মানা করে দেয় তাহলে জেডকে শাস্তি দাও, যে শাস্তি সবাই পেয়ে থাকে। আমিও দেখতে চাই কাল যখন জেড জানতে পারবে ও প্যালেসের দাসী হয়ে গিয়েছে তখন ওর রিয়াকশনটা কেমন হয়েছে, আর এটাই হবে জেডের জন্য আসল শাস্তি। এরপরে দুজনে ওখান থেকে চলে আসে জেডের রুমের বাইরে, আর যেখানে তারা জেডের কোনো সারা শব্দই পায় না, আর ভিতরটা অনেক বেশি নির্জুপ ছিল, যার কারণে দুজনের ভিতরে অনেক বেশি সন্দেহ জেগে যায়। তাড়াতাড়ি করে ভিতরে আসে, আর যেখানে আমাজ দেখতে পায় জেড তখন মেঝেতে পড়ে রয়েছে, আর জেডের মুখ থেকে রক্ত পড়ছে। তাড়াতাড়ি জেডকে একজন ডক্টর দেখায়। এখানে ডক্টর চেক আপ করার পর জানায় যে জেডের সেরকম কিছুই হয়নি, একটু দুর্বল ছিল তাই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আগেই তো জ্যান এই ডক্টরকে অনেক বেশি টাকা দিয়েছে আর বলেছে মিথ্যে কথা বলার জন্য। আমজ এখানে জেনের জ্ঞান ফিরে আসার অপেক্ষা করতে থাকে। একটু পরে জ্যান যখন উঠে পড়ে তখন ও জ্যানকে বলে, তুমি এবারও জিতে গিয়েছো, তুমি ভালো করে জানো তোমার কিছু হয়ে গেলে আমি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করব, আর এমনটি হয়েছে। জেড বলে আমজকে, তুমি কি বলতে চাচ্ছো? তোমাকে দুর্বল করার জন্য আমি নিজেকে অসুস্থ দেখানোর অ্যাক্টিং করব? এটা কিছুতেই করব না। আর তুমি আসলে কি চাও? এখানে আমজ বলে, আমি তো চাই শুধুমাত্র তোমাকে, আমি চাই তুমি সারা জীবন আমার সাথে থাকবে, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে কোথাও যেতে দেব না। আমজের কথা শোনার পর জেড বলে, আমি ভালো করে জানি এই সব কিছু তোমার শুধুমাত্র অভিনয়, কারণ তুমি আমাকে ভালোই বাসো না। যদি ভালোবাসতে তাহলে আমাদের বিয়ের দিন আমাকে এরকম ভাবে সবার সামনে অপমানিত হতে দিতে না, আর এখন আমি তোমার সাথে কিছুতেই থাকতে পারবো না। তখন তো আমাজ ওকে সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু জেড কোনো কথা শোনে না আর বলে, এখন আমি অনেকটাই বেশি টায়ার্ড হয়ে পড়েছি, তাই তুমি আমাকে এখান থেকে যেতে দাও, আমি আর এইসব কিছু একদমই সহ্য করতে পারছি না। আমাজ বলে, আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না, কাল আবার আমি তোমাকে দেখতে আসবো। তাদের কথাগুলো বাহির থেকে জ্যান শুনে নিয়েছিল। জ্যান বলে, এখন যদি আমাজকে আমি নিজের করতে চাই তাহলে তো জেডকে সরিয়ে দিতে হবে। পরের দিন গার্ড চলে আসে আমাজের কাছে। এখানে আমাজকে তখন জেডের অনেকগুলো রিপোর্ট দেখায়। এরপরে বলে, জেডের যখন ফোর্থ জেনারেলের সাথে বিয়ে হয়েছিল তখন জেডের ফ্যামিলি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, আর আমি তো এটাও জানতে পেরেছি ফোর্থ জেনারেলের অনেকগুলো ওয়াইফ ছিল যারা সবাই মারা গিয়েছে, আর আমার এটাও মনে হয় জেডের ওপরে অনেক বেশি অত্যাচার করেছে, তাই তো জেড এত বেশি দুর্বল হয়ে গিয়েছে। আর জেড যে মেডিসিনগুলো এখন নিচ্ছে ওই মেডিসিনগুলো যারা কিছুদিন পর মারা যাবে তারাই নেয়, আর এই কথাগুলো জানার পর আমাজ অনেক বেশি অবাক হয়ে যায়। আমাজ বলে, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না, এটা কিছুতেই হতে পারে না, জেডের এত বড় রোগ কখনোই হবে না, আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি জেডের সাথে অনেক বাজে ব্যবহার করেছি। এতদিন তো আমি নিজের রাগের কারণে জেডের উপরে অনেক বেশি অত্যাচার করে এসেছি, আর আজ এটা আমি কি জানতে পারছি জেড কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারে না, আর ও তখন নিজের ভুল বুঝতে পারে, তাই তো তাড়াতাড়ি করে জেডের সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে জেডকে দেখতে পায় না। একজন দাসের কাছ থেকে জানতে পারে যে জেডকে তো আসলে জ্যান বাইরে নিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা জ্যানকে দেখতে পাই, ও জেডকে একটি জায়গায় নিয়ে আসে আর জেডকে বলে, তুমিও এটাই ভাবছো যে আমি তোমার সাথে এইসব কিছু কেন করছি? আসলে আমারও তোমার সাথে এইসব কিছু করার কোনো ইচ্ছা নেই, কিন্তু কি করব, তুমি থাকা পর্যন্ত তো কিছুতেই আমাজ আমার হবে না, তাই আমি তোমাকে মেরে ফেলবো আর এরপরে আমাজকে নিজের করে নেব।
তোমাদের দুজনকে আলাদা করার জন্য আমি কি না কি করেছি, এরপরও দেখো তোমরা দুজনে একসাথেই রয়েছো। আমি তো বিয়ের দিন ওখানে আমজের জায়গায় মুরগি পাঠিয়ে দিয়েছিলাম আর আমজকে কিডন্যাপ করে নিয়েছিলাম যাতে করে তোমরা দুজন একে অপরকে হেট করো, কিন্তু এরপরও আমজ তোমাকে একদমই ছাড়তে চাচ্ছে না। তোমার ভিতরে এমন কি রয়েছে যে আমজ আমার দিকে ফিরেও তাকায় না, শুধুমাত্র তোমাকেই ও নিতে চায়। আমি আমজের জন্য কি কি না করেছি, এরপরও আমজ আমাকে ভালোবাসছে না, শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, যেটা আমি একদমই সহ্য করতে পারবো না। তাই তোমাকে আজ এখানে মরতেই হবে। তুমি না মারা যাওয়া পর্যন্ত আমি আমজকে নিজের করে নিতে পারবো না। এখানে যখন ও এইসব কিছু জেডকে বলছিল তখন জেড আবার ওকে নিজেই নিচে ফেলে দেয় আর নিজের হাত পায়ের বাঁধনগুলো খুলে এখানে ছুরিটা উঠিয়ে নেয়। এরপরে এখানে জেনকে ভয় দেখিয়ে বলে, তুমি কি মনে করেছো আমাজ তোমাকে ভালোবাসবে? আমাজ কখনোই তোমাকে ভালোবাসবে না। আমাজ শুধুমাত্র আমাকে ভালোবাসে। যদিও তোমার কাছে একটি চান্স ছিল আমাজের ভালোবাসা পাওয়া, তোমাকে আর কিছুদিন অপেক্ষা করতে হতো, কিন্তু তুমি তো অপেক্ষা করোনি, কারণ আমি কিছুদিন পরেই মারা যাব, তখন তো আমাজ তোমার হয়েই যেত। কিন্তু আজ যেহেতু তুমি এখানে আমাকে মারার জন্য নিয়ে এসেছো, তাই আমাজ আর কখনোই তোমার হবে না আর তোমাকে কখনো ভালোবাসবে না, কারণ আমি নিজে এখান থেকে ঝাঁপ দেবো আর মারা যাব। তখন আমাজ মনে করবে তুমি আমাকে মেরে ফেলেছো। আর জেড তখন চলে আসে খাদের কাছে ঝাঁপ দেওয়ার জন্য, আর এখানে ঝাঁপ দেওয়ার আগে ও মনে মনে বলছিল, এই জন্মে আমরা দুজনে এক হতে পারিনি, কিন্তু আমি উইশ করব পরের জন্মে যেন আমরা দুজনে আবারও এক হতে পারি। আর এখানে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু তখনই এসে আমজ ওর হাতটি ধরে নেয়, ওকে বাঁচিয়ে নেয় আর বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেবো না, তোমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে আসবো। আর এইসব কিছু দেখার পর জান এখানে আমজকে বলে, ওর হাত ছেড়ে দাও, নয়তো তুমি নিজেও এখানে পড়ে যাবে। কিন্তু আমজ তো ওকে পুরোপুরিভাবে ইগনোর করে আর এখানে বারবার তখন জেডের কথাই চিন্তা করছিল। জিয়ান রেগে গিয়ে বলে, আমি তোমার জন্য কত কি করেছি, কিন্তু এখন তুমি এখানে আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। তুমি যেহেতু আমার হবে না, তাহলে অন্য কারোরও হতে পারবে না। আর যার কারণে ও তখন দেখা যায় একটি পাথর দিয়ে এখানে আমাজের হাতে আঘাত করে। আমজ এতে অনেক বেশি ব্যথা পেয়ে যায়। এরপরও জেডের হাত ছেড়ে দিচ্ছিল না। জেড আমজকে বারবার বলতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমজ বলে, আমি মরে যাব, এরপরও তোমাকে ছেড়ে দেব না। বাট জেড তো এখানে আমজের হাতটা নিজের হাতের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর ও নিচে পড়ে যায়। যেটা দেখার পর এখানে আমজ তখন অনেক জোরে জোরে কান্না করতে থাকে। পরের সিনে দেখানো হয় জেডকে, আর জেডের জ্ঞান ফিরে এসেছে 7 দিন পর, কিন্তু এখানে আমরা জানতে পারি ওখান থেকে পড়ে যাওয়ার কারণে জেডের দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছে আর জেডকে ওখান থেকে একটি ছেলে বাঁচিয়ে নিয়ে এসেছে। ছেলেটি এখানে জেডকে বলে, তুমি খাদে পড়ে গিয়েছিলে আর তোমাকে ওখান থেকে বাঁচানোর জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, কিন্তু এখন তোমার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। তুমি খাদ থেকে কেন ঝাঁপ দিয়েছিলে? তোমাকে তোমার হাজবেন্ড ভালোবাসতো না, এই কারণে তুমি কি মারা যেতে চেয়েছিলে? এখানে তখন বলে জেড, এরকম কিছুই না, এটা শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট ছিল আর এখন আমার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে, এই কারণে আমি আমার হাজবেন্ডকে একদমই দায়ী করছি না। এখানে আমার জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি এখন তোমার হাজবেন্ডের কাছে ফিরে যেতে চাচ্ছ? তখন জেড মানা করে দেয়, আমি আর ওখানে ফিরে যাব না। পরের দিন আমজ জেডের চুলগুলো সুন্দরভাবে বেঁধে দিচ্ছিল আর জেডকে এখানে জিজ্ঞাসা করে, তোমার হাজবেন্ড কখনো তোমার চুল বেঁধে দিয়েছে? তখন জেড বলে, আমরা দুজনে অনেক বেশি ঝগড়া করতাম, যার কারণে এই সব কিছু করার সময় পাইনি। আমজ বলে, তাহলে তোমার হাজবেন্ড তো একদমই ভালো ছিল না, তোমাকে কখনোই ভালোবাসেনি। জেড বলে, এরকম কিছুই না, আমারও ভুল ছিল, আমি কখনোই আমজের ভালোবাসা বোঝার চেষ্টা করিনি, আমজকে ভুল বুঝে এসেছি, যার কারণে আমাদের দুজনের অনেক বেশি দূরত্ব বেড়ে গিয়েছে। আমি যদি দ্বিতীয়বার আবারও আমজের সাথে দেখা করতে পারি, তাহলে আমি আমজকে বলবো আমি আমজকে অনেক বেশি ভালোবাসি। আর এইসব কিছু তো এখানে আমজও শুনতে পাই। জেড তখন আমজকে বলে, তুমি আমাকে বাইরে নিয়ে যাবে, আমি এই বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে চাই আর অনুভব করতে চাই। তখন আমজ বলে, তুমি এখন অসুস্থ, তাই আমি তোমাকে পরে নিয়ে যাব, এখন রেস্ট করো। জেড বলে, তুমি হয়তো এটা জানো আমি আর কিছুদিন এখানে থাকবো, এরপরে তো আমি মারা যাব, আর তখন তো আমি এইসব কিছু দেখতেও পারবো না। জেডের কথাগুলো শোনার পর আমজ বলে, তোমাকে কে বলেছে তুমি মারা যাবে? আমি এখানকার সব ভালো ভালো ডক্টরদেরকে নিয়ে আসবো তোমার চিকিৎসা করার জন্য, আর তুমি একদমই মারা যাবে না, বেঁচে থাকবে। জেড বলে, তুমি যেহেতু বলছো তাহলে আমার কিছুই হবে না, আমি বেঁচে থাকবো, কারণ আমি তোমার উপরে ভরসা করি। আর এখানে জেডের কথাগুলো শোনার পর আমজ অনেকটাই বেশি আপসেট হয়ে যায়। ও বাইরে চলে আসে, যেখানে কান্না করতে থাকে। ভিতরে জেড তখন আমজকে থ্যাংক ইউ বলে। আর এর পরের সিনে দেখানো হয় যেখানে অনেক ডক্টররা এখানে চলে এসেছে শুধুমাত্র জেডের চিকিৎসা করার জন্য। এখানে আসা সব ডক্টররা নিজেদের মেডিসিন বানিয়ে দেয়। আমজ এই সব কিছু এখানে জেডকে খাইয়ে দেয়, কিন্তু এরপরেও দেখা যায় জেড সুস্থ হচ্ছিল না।
আর তারা অনেক রকমের মেডিসিন এখানে জেডকে বানিয়ে খেতে দেয়, কিন্তু এরপরও জেডের কোনো উন্নতি হয় না। আর এরপরে জেড তো আমাজকে বলে, এই সব মেডিসিনের টেস্ট একদমই ভালো না, আমি খেতে পারছি না, তুমি আমাকে অন্য কিছু দাও। আমাজ তখন জেডকে আবার একটি ক্যান্ডি বের করে দেয়, আর জেড যখন এই ক্যান্ডিটি খায় তখন ওর কাছে অনেক বেশি ভালো লাগে। তাই এখানে আমাজকে বলে, তুমি কি ডক্টর চেঞ্জ করেছো? কারণ এবার এই মেডিসিন আমার অনেক বেশি ভালো লেগেছে। আমাজ বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, এখন তুমি এই ক্যান্ডি খেয়ে নাও। আর একটু পরে এখানে তখন জেড বলে, আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাই। আমাজ বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখন এখান থেকে যাচ্ছি। আমাজ চলে যাওয়ার পর দেখতে পাই যে এখানে তো বারবার তখন জেডের মুখের ভিতর থেকে অনেক বেশি রক্ত পড়তে শুরু করে। আর বাইরে আমাজও জেডের কথা চিন্তা করে অনেক বেশি কান্না করতে থাকে। কিছুদিন পর এখানে জেডের মেড চলে আসে। জেডকে সুস্থ দেখার পর অনেক খুশি হয়ে যায়, আর জেডকে জিজ্ঞাসা করে, আপনি এখানে যার সাথে রয়েছেন সে কি আপনার ভালোভাবে দেখাশোনা করছে? এতে জেড বলে, হ্যাঁ, আমার ভালোভাবে দেখাশোনা করছে। এখানে মেড তখন জেডকে বলে, আপনি কি জানেন এই ছেলেটিকে আপনি কার সাথে রয়েছেন? জেড বলে, আমি ভালো করেই জানি, এই ছেলেটি হচ্ছে আমাজ, আর এখানে আমি আমাদের সাথে সময় কাটাতে পেরে অনেক বেশি হ্যাপি রয়েছি। আর এই সময়টুকু হচ্ছে আমার কাছে আমার লাইফের বেস্ট সময়। এখানে মেয়ের জিজ্ঞাসা করেন জেডকে, আপনি কি জানতে চান না আমান এখানে আসলে কিসের কাজ করছে? আর যার কারণে তখন জেড চলে আসে আমানকে দেখার জন্য। এখানে ও আমানকে দেখতে পায় আমান এখানে কার্ড দিয়ে কিছু কাজ করছিল, তাই জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জেড এখানে আমানকে আমান বলে ডেকেছিল, তাই আমান বলে, তোমার ভুল হচ্ছে, আমি আমান না। তখন জেড বলে, আমার সামনে আর অ্যাক্টিং করতে হবে না, আমি ভালো করেই জানি তুমি হচ্ছে আমার আমান। আমান বলে, তোমার চোখ ঠিক হয়ে গিয়েছে? জেড বলে, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি ওটার উত্তর দাও। তখন আমান বলে, আমি আমাদের দুজনের জন্য ঘর বানাচ্ছি। আর যেই কথাটি শোনার পর জেড তো এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু এরপরে আমানের ওপর রেগেও যায়, আমানকে একটি থাপ্পড় মারে। আর আমানকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এসব কিছু তুমি কেন করছো? তুমি ভালো করে জানো আমি কিছুদিন পর মারা যাব, আর আমি মারা যাওয়ার পর তুমি তোমার জীবনটা ভালোভাবে কাটাবে, এরকম ভাবে নষ্ট করবে না। আমানকে বলে, তুমি আমাকে প্রমিস করো আমি মারা যাওয়ার পর তুমি মারা যাবে না, তুমি বেঁচে থাকবে, এই সুন্দর পৃথিবীতে তোমার জীবনটা সুন্দর করে কাটাবে, এইসব কিছু তুমি আমাকে প্রমিস করো। এখানে আমান তো ওকে প্রমিস করে দেয়, আর তারা দুজনে এখানে কথা বলতে থাকে। আমান অনেক খুশি হয় আর বলে, অনেক বছর পর আমরা দুজনে এরকম ভাবে কথা বলতে পেরেছি, এই সব কিছু আমারই ভুলের কারণে হয়েছে। জেড বলে, এই সব কিছু তোমার ভুলের কারণে হয়নি, এই সব কিছু জ্যানের জন্য হয়েছে, কারণ ও আমাদের দুজনকে আলাদা করতে চেয়েছিল। আমান বলে, এখন আমরা দুজনে একসাথে থাকতে পারছি, আর এই সময়টুকু আমার জন্য অনেক বেশি ভালো, আর আমি এই সময়টা কখনোই শেষ হতে দেব না, আমি সব সময় তোমার সাথেই থাকবো। এখানে জেড বলে, কিন্তু তুমি আমাকে প্রমিস করেছো আমি মারা গেলে তুমি মারা যাবে না, তুমি বেঁচে থাকবে, আর এই প্রমিসটি যেন তোমার মনে থাকে। এখানে তারা অনেক বেশি কথা বলে, যেহেতু তাদের ভিতরে অনেক বেশি ভুল বোঝাবুঝি ছিল। এরপর এখানে আমান জেডকে বলে, আমি চাই আমি তোমাকে আবারও বিয়ে করব, কারণ প্রথমবার তো আমাদের দুজনের বিয়ের ভিতরে অনেক বেশি প্রবলেম হয়েছিল, যার কারণে আমরা দুজনে অনেক বেশি হার্ড হয়েছি, কিন্তু এবার আমি তোমাকে ভালোভাবে বিয়ে করব, যাতে করে আমি তোমাকে আমার ওয়াইফ বলতে পারি। তারা দুজনে এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর জেড তাকে বিয়ে করতে রাজি হয়। তারা দুজনেই কান্না করতে থাকে। পরের সিনে দেখানো হয় যে এখানে তারা দুজনে বিয়ে করার জন্য একটি জায়গায় আসে, আর এখানে সব নিয়মগুলো মেনে আমাজ এখানে জেডকে বিয়ে করে। তারা দুজনেই আবারও একে অপরকে বিয়ে করতে পেরে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এবার তাদের বিয়ের ভিতরে কোনো বাধা ছিল না। এরপরে এখানে জেডের দাসী জেড আর আমাজকে বলে, এখন আপনাকে তো আপনার ওয়াইফকে নিয়ে যেতে হবে আপনাদের ওয়েটিং রুমে, আর তাদেরকে ওয়েটিং রুমটা দেখিয়ে দেয়। আর এখানে দেখা যায় আমাজ তখন জেডকে নিজের কাঁধে উঠিয়ে নেয়, কিন্তু অন্যদিকে যেতে শুরু করে, যেটা দেখার পর দাসী বলে, আপনারা ভুল দিকে যাচ্ছেন, ওয়েডিং রুম অন্যদিকে রয়েছে। তখন এখানে বডিগার্ড তাকে থামিয়ে দেয় আর বলে, নিয়ে যেতে দাও। আমাজ তখন জেডকে নিয়ে যেতে শুরু করে। জেড আমানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমান বলে, আমি জানি না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি, আমার দু চোখ যেদিকে যাবে আমি তোমাকে ওই দিকেই নিয়ে যাব। জেড বলে, তুমি আমাকে প্রমিস করেছো, আর তুমি তোমার প্রমিস এরকম ভাবে ভাঙতে পারবে না। আমাজ বলে, আমার মনে রয়েছে আমি তোমাকে প্রমিস করেছি, আর আমি আমার প্রমিস ভেঙে দেব না। তখন এখানে বলছিল জেড যে তুমি আসলে একজন পাগল, পাগলের মধ্যে সবকিছু করতে থাকো। আমাজ বলে, দেখো আমরা দুজনে এখন একসাথে রয়েছি, কত বেশি হ্যাপিতে রয়েছি, যদিও এটা বেশিক্ষণের জন্য থাকবে না, কিন্তু এরপরও আমরা দুজনে একসাথে অনেক বেশি হ্যাপিতে রয়েছি, আর এইবার তো আমরা দুজনে একসাথে থাকতে পারবো না, কিন্তু আমি উইশ করব আমরা যেন প্রতি জন্মে একসাথে থাকতে পারি, আর
পরের জন্মে আমি তোমাকে এই পৃথিবীর সবথেকে বেশি লাকি মেয়ে বানিয়ে দেব, যার কোনো কিছুর অভাব থাকবে না, আমি তোমাকে প্রমিস করছি। তারা এইসব নিয়ে কথা বলে। এখানে জেড আমাজকে বলে, দেখো আমি তোমার সাথে কথা বলতে বলতে প্রতিবারই একটি কথাই ভুলে যাই, আর সেই কথা হচ্ছে আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তো ওর কথাগুলো শোনার পর আমাজ তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর তখনই এখানে দেখা যায় ওর কাঁধের ওপরে জেড মারা যায়। আমাজ তখন জেডকে সরি বলে আর বলে, আমি যে কাজটা এখন করতে চলেছি এর জন্য হয়তোবা তুমি আমাকে কখনোই ক্ষমা করে দেবে না। আর আমার জেডকে নিয়ে এখানে একটি কফিনের কাছে চলে আসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আমাজ ওই দিনও জেডকে মিথ্যে কথা বলেছে যে আমি তোমার আর আমার জন্য ঘর বানাচ্ছি, কিন্তু আমাজ তো আসলে এই কফিনটি বানিয়েছিল। এরপরে আমাজ ওই কফিনের ভিতরে জেডকে নিয়ে আসে। আমাজ বলে, সাদা হচ্ছে শান্তির প্রতীক আর রেড হচ্ছে হ্যাপির প্রতীক, আমি এই দুটো একসাথে তোমার সাথে শেয়ার করতে চাই। এরপর এখানে ও জেডের পাশে শুয়ে পড়ে আর ও জেডের সাথে এই কফিনের ভিতরে থাকার সিদ্ধান্ত নেয়। আর এখানে অনেক বেশি ঠান্ডার কারণে ও নিজেও মারা যায়। এই ইমোশনাল একটি সিনের সাথে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামার গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে এই ড্রামাটি দেখার সময় ইমোশনাল হয়েছিলে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটি লাইক দাও, দেন সাবস্ক্রাইব করা ডান হয়ে গেলে কমেন্ট করে জানাও যে সাবস্ক্রাইব ডান। আর নেক্সট ড্রামা দেখার জন্য অপেক্ষা করো। বাই বাই।